আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি নাহিদ সুলতানা। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করব। অধ্যায়টি তোমাদের পাঠ্য বইয়ের সর্বশেষ অধ্যায়, চতুর্দশ অধ্যায়, জলবায়ু পরিবর্তন। আমরা জানি পৃথিবীর সৃষ্টির প্রথম অবস্থাতে উত্তপ্ত অবস্থায় ছিল, তারপর ধীরে ধীরে ঠান্ডা হয়েছে এবং বর্তমান অবস্থায় এসেছে। এ সময় হালকা পদার্থ অর্থাৎ বায়বীয় পদার্থ সবচেয়ে বাইরের দিকের অংশ তৈরি করে। এই বায়বীয় অংশটি পৃথিবীর বায়ুমণ্ডল, যা পৃথিবীকে চারদিক থেকে ঘিরে রেখেছে। তোমরা জানো বায়ুমণ্ডল মূলত নাইট্রোজেন ও অক্সিজেন দিয়ে তৈরি। এছাড়াও জলীয় বাষ্প, ধূলিকণা, আর্গন, কার্বন ডাই অক্সাইড এবং আরও কিছু গ্যাস বায়ুমণ্ডলে রয়েছে। পৃথিবী সকল কিছুকে তার নিজের দিকে টানে। সেই টানের ফলে বায়ুমণ্ডলের গ্যাসগুলো পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি থাকে। তাই পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি স্থানে বায়ুমণ্ডল ঘন হয়ে থাকে, আর পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠা যায় বায়ুমণ্ডল তত হালকা বা পাতলা হতে থাকে। আর তাই পর্বত আরোহীরা পর্বত আরোহণের সময় তাদের সাথে অক্সিজেন নিয়ে যান। বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে কয়েকশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বায়ুমণ্ডলকে অনেকগুলো স্তরে ভাগ করা হয়। প্রথম চারটি স্তর হল ট্রপোস্ফিয়ার বা ট্রপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, মেসোমণ্ডল ও তাপমণ্ডল। এবার আমরা এগুলো সম্পর্কে আরও জানব। ট্রপোমণ্ডল ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলকে বলা হয় ট্রপোমণ্ডল। এই স্তরে বায়ুর বেশিরভাগ প্রয়োজনীয় উপাদানসমূহ যেমন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প থাকে। এই স্তরে মানুষ ও অন্যান্য জীবের জীবনকে প্রভাবিত করে এমন সব ঘটনা ঘটে, যেমন এই স্তরে মেঘ, বৃষ্টি, বায়ুপ্রবাহ, ঝড়, কুয়াশা এসব হয়। তাই ট্রপোমণ্ডল বায়ুমণ্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর। এর পরের স্তরটি স্ট্র্যাটোমণ্ডল। ট্রপোমণ্ডলের ঠিক উপরেই শুরু হয়েছে স্ট্র্যাটোমণ্ডল। এই স্তর ট্রপোমণ্ডল থেকে শুরু করে প্রায় 39 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরে রয়েছে ওজোন নামের একটি গ্যাস। এই গ্যাস সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে। এই স্তর এবং এর উপরের দিকে বায়ুমণ্ডলের অন্যান্য গ্যাস খুব কম পরিমাণে আছে। জেট প্লেন এই স্তরে উড়ে। স্ট্র্যাটোমণ্ডলের শেষ থেকে মেসোমণ্ডল শুরু হয়। এই স্তরের উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর তাপমাত্রা কমতে থাকে। মূলত এই স্তরে এসে ক্ষুদ্র ক্ষুদ্র উল্কাপিণ্ড ধ্বংস হয়ে যায়। তাপমণ্ডল এই স্তর প্রায় বায়ুশূন্য। এই স্তরে বায়ুর তাপমাত্রা দ্রুত বাড়ে, তাই এর নাম তাপমণ্ডল। এই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে। আমাদের পৃথিবীর সমস্ত স্যাটেলাইট এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এই স্তরে অবস্থিত। পরিবেশে পানিচক্র। পানিচক্র কি তা তোমরা জেনেছ? পানিচক্র পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি পানিচক্র না হতো তাহলে কি হতো? সমুদ্র বা বিভিন্ন জলাশয়ের পানি বাষ্প না হলে মেঘের সৃষ্টি হতো না, মেঘ না হলে বৃষ্টি হতো না, বৃষ্টি না হলে নদীর পানি কমে যেত। ফলে আমরা ফসল ফলাতে পারতাম না, কারণ আমরা নদীর পানি সেচ দিয়ে ফসল ফলিয়ে থাকি। আবার পাহাড়ের চূড়া বা মেরু অঞ্চলে বরফ যদি জমে না থেকে গলে যেত, তাহলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পেত। ফলে সমুদ্রের কাছাকাছি নিম্ন অঞ্চল, যেমন আমাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চল, পানিতে ডুবে যেত। পানিচক্রের মাধ্যমে পরিবেশে পানির চাহিদা এবং যোগানের মধ্যে একটি ভারসাম্য থাকে।
পানিচক্রে ব্যাঘাত সৃষ্টি হলে নানাবিধ সমস্যা দেখা দেয়, যেমন অতিবৃষ্টির ফলে পানি দ্রুত সরে যেতে না পারলে বন্যার সৃষ্টি হয়। আমাদের দেশে প্রতি বছরই বন্যা দেখা যায়। পরিবেশে কার্বন ও অক্সিজেনের ভারসাম্য। বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য খুবই গুরুত্বপূর্ণ। এ দুটি গ্যাসই জীবের জন্য অতি আবশ্যক। বায়ুমণ্ডলে এই দুটি গ্যাসের ভারসাম্য বোঝার জন্য আমরা এখন কার্বন চক্র নিয়ে আলোচনা করব। কার্বন জীবদেহ গঠনের একটি উপাদান। এই কার্বন আসে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড থেকে। পানি ও বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড থেকে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন ও গ্লুকোজ তৈরি করে। প্রাণী উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করার মাধ্যমে কার্বন গ্রহণ করে। উদ্ভিদ ও প্রাণীদেহের এই কার্বন তিনভাবে বায়ুমণ্ডলে ফিরে আসে। 1. উদ্ভিদ ও প্রাণীদেহ মাটিতে পচবার সময় ব্যাকটেরিয়া ও ছত্রাক কার্বন ডাই অক্সাইড বায়ুতে ছেড়ে দেয়। 2. উদ্ভিদ ও প্রাণী শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে শক্তি উৎপাদন করার সময় বায়ুমণ্ডলের অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। 3. উদ্ভিদ ও প্রাণীদেহকে পোড়ালে তাতে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়ে বায়ুমণ্ডলে মিশে। এভাবে পরিবেশে কার্বনের অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় থাকে। পরিবেশে এই ভারসাম্য নষ্ট হওয়ার ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে। আবহাওয়া ও জলবায়ু। রেডিও বা টেলিভিশনের খবরের শেষের দিকে আমরা কিছু খবর শুনতে পাই। দিনের সর্বোচ্চ বা সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল, কোথায় কতটুকু বৃষ্টি হয়েছে, আগামীকাল বৃষ্টি বা ঝড় হবে কিনা, তাপমাত্রা কেমন থাকবে, বাতাসে আর্দ্রতা কতটুকু ছিল, আকাশ কেমন থাকবে, মেঘমুক্ত না মেঘাচ্ছন্ন, এসবই আবহাওয়ার খবর। আবহাওয়া বলতে স্বল্প সময়ের জন্য কোনো নির্দিষ্ট স্থানের বায়ুমণ্ডলের অবস্থাকে বোঝায়। বায়ুর তাপমাত্রা, চাপ, বায়ুর আর্দ্রতা বা বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, মেঘ, কুয়াশা ও বৃষ্টিপাত এই সবগুলো মিলেই আবহাওয়া। সুতরাং আবহাওয়া বলতে বোঝায় কোনো স্থানের জলবায়ুর স্বল্পকালীন অবস্থা। আমরা বলে থাকি আজ সকালে আবহাওয়া ঠান্ডা ছিল, কিন্তু দুপুরে আবহাওয়া বেশ গরম। অল্প সময় আবহাওয়া বদলে যেতে পারে, কিন্তু জলবায়ু সহসা বদলায় না। জলবায়ু হলো কোনো স্থানের অনেক বছরের আবহাওয়ার একটি সামগ্রিক বা গড় ফল। যেমন বাংলাদেশের জলবায়ু উষ্ণ ও আর্দ্র। এ থেকে বোঝা যায় বাংলাদেশে বেশ গরম পড়ে এবং বায়ু ভেজা ও আর্দ্র থাকে। আবার রাশিয়ার জলবায়ু শীতপ্রধান। এ কথা বলতে বোঝায় রাশিয়ায় সাধারণত খুব বেশি শীত পড়ে। সুতরাং জলবায়ু বলতে বোঝায় কোনো স্থানের অনেক বছরের আবহাওয়ার গড় অবস্থা। বায়ুমণ্ডলের তাপমাত্রা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, বৃষ্টিপাত এগুলো আবহাওয়া এবং জলবায়ুর উপাদান। উপাদানসমূহ একই হলেও আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। চলো এবার আমরা পার্থক্যগুলো দেখে নিই। 1. কোন স্থানের বায়ুমণ্ডলের স্বল্পকালীন অবস্থাই আবহাওয়া, আর কোন স্থানের অনেক বছরের আবহাওয়ার গড় অবস্থাই জলবায়ু। 2. কোন স্থানের আবহাওয়া অল্প সময়ের মধ্যে পরিবর্তিত হতে পারে, কিন্তু কোন স্থানের জলবায়ু সহসা পরিবর্তন হয় না। পরিবর্তন হলে সেটা হতে অনেক বছর লেগে যায়। 3. কাছাকাছি অঞ্চলের আবহাওয়া একই সময় ভিন্ন হতে পারে। যেমন কোনো নির্দিষ্ট দিনে ফরিদপুরের বৃষ্টি হতে পারে, কিন্তু বরিশালে বৃষ্টি নাও হতে পারে। কিন্তু কাছাকাছি অঞ্চলের জলবায়ু সাধারণত একই রকম। যেমন বাংলাদেশ, থাইল্যান্ড এবং ভারতের পশ্চিমবঙ্গের জলবায়ু একই রকম। আজকে এ পর্যন্ত থাকবে।
পরবর্তী ক্লাসে আমরা বাকি অংশ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।